22শে এপ্রিল, সময় ঠিক দুপুর 2:45। আমাদের ভারতের জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা ভারতের ভূস্বর্গ নামে পরিচিত, সত্যিই ভূস্বর্গ। প্রাকৃতিকভাবে যে সৌন্দর্য জম্মু অ্যান্ড কাশ্মীরে যে কাশ্মীর ভ্যালিতে যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা হয়তো বিশ্বের ভূস্বর্গ। কিন্তু এই ভূস্বর্গকেই যখন রক্তাক্ত করা হয়, কিছু কীট, কিছু মানে টেরোরিস্ট বললে তো এদেরকে কম বলা হয়, কিছু সমাজের কীট, সমাজের কিছু উচ্ছিষ্ট, যাদের দ্বারা এই ভূস্বর্গ, আমাদের এই ভূস্বর্গ বারবার রক্তাক্ত হচ্ছে। বারবার এখানে আমাদের সোশ্যাল ফ্যাক্টরস, যেটা আমাদের সবথেকে বড় সম্পদ, সেকুলারিজম, তার মাঝখানে একটা বড় দাগ কেটে যাচ্ছে। আমরা নিজেদেরকে নিজেরা ঠিক জায়গায় দেখতে পাচ্ছি না। আজকে একটা হিন্দু, মুসলিম, তারা নিজেদেরকে, তারা যতই যা কিছু নির্দোষ হোক বা যাই হোক, তারা প্রত্যেকের চোখে অপরাধী হয়ে যাচ্ছে। শুধু এই কয়েকটা মানে বিচ্ছিন্ন ঘটনাকে আমি বলবো না, বিচ্ছিন্ন ঘটনা এটা নয়, এটা প্ল্যান্ড একটা ইনসিডেন্ট, নট অ্যাক্সিডেন্ট। তাদের কাছে এটা ইনসিডেন্ট, তারা প্ল্যান্ড অ্যাটাক তারা করেছে। এবং এর পিছনে মাস্টার মাইন্ড কে? আমি একটা দিন ওয়েট করলাম একটাই কারণের জন্য, আমি কনফার্ম হচ্ছিলাম, প্রথম থেকেই জানতাম যে এর পিছনে পাকিস্তানি হাতে রয়েছে, কিন্তু কনফার্ম হচ্ছিলাম, অফিসিয়ালি কনফার্ম হচ্ছিল, অফিসিয়াল সোর্সের থেকে কনফার্ম হচ্ছিল। ইয়েস, অফিসিয়ালি সোর্স থেকে কনফার্ম হয়েছে যে মাস্টার মাইন্ড পাকিস্তান। এবং তার জন্য লাস্ট আমাদের যে কালকের বৈঠক ছিল, সিসিএস এর মিটিং ছিল, সেই মিটিংয়েও স্পষ্টভাবেই বলা হয়েছে এবং স্পষ্টভাবে 5টা বিষয়ের কথা তুলে ধরা হয়েছে, 5টা স্টেপের কথা বলা হয়েছে। সেই স্টেপটা আমি দেখাবো কী কী স্টেপ নেওয়া হয়েছে। দেশের সবথেকে বড় নারকীয় হত্যাকাণ্ড ব্রিটিশ পরবর্তীকালে, যেটা মানে এতটাই মর্মান্তিক, এতটাই দুঃখজনক যে সেখানে এরকম অ্যাটাক, দেখো 26/11 অ্যাটাক হয়েছে, 2001-এ অমরনাথ যাত্রায় অ্যাটাক হয়েছে, কিন্তু সেখানে এরকম ছিল না, এরকম ঘটনা ছিল না। আপনারা হয়তো জানেন যে বেছে বেছে শুধুমাত্র একটা কমিউনিটি, মানে শুধুমাত্র হিন্দু কমিউনিটির লোকদের মারা হয়েছে। জিজ্ঞেস করা হয়েছে, হিন্দু হো, ঠিক আছে, মার দো। এবং আরও অনেক মানে নোংরা ঘটনা তাদের যে ঘটনা হয়েছে সেগুলো আমি আর বলতে চাইছি না। কিন্তু কি এটা এটা কিসের উপর অ্যাটাক? এটা আমাদের সংবিধানের উপর অ্যাটাক, এটা আমাদের ভারতের, ইন্ডিয়ার সার্বভৌমত্বের উপর অ্যাটাক, এটা আমাদের সভারনিটির উপর অ্যাটাক, এটা আমাদের মানে কনস্টিটিউশন যারা তৈরি করেছিলেন, আর সুন্দরভাবে যে দেশ চলছে, যে কনস্টিটিউশনের উপরে বেস করে, তার উপরে অ্যাটাক হয়েছে। এটা শুধুমাত্র কোনো জঙ্গি টেরোরিস্ট অ্যাটাক নয়। টেরোরিস্ট অ্যাটাক তো অনেক হয়েছে, পুলওয়ামার টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, কিন্তু সেটা সিস্টেমের এগেনস্টে, সেটাও খুবই খুবই নিন্দাজনক, খুবই খারাপ ঘটনা। কিন্তু এই রকম ঘটনা যে একটা কমিউনিটিকে টার্গেট করে, শুধুমাত্র কিসের জন্য? শুধুমাত্র ন্যাশনাল টেনশন বাড়ানোর জন্য, ইন্টারনাল সিকিউরিটিকে হ্যাম্পার করার জন্য, একদম প্ল্যান করা, একদম প্ল্যান করা। পাকিস্তানের, একদম ডিরেক্টলি বলছি, এখন পাকিস্তানের প্ল্যান্ড আর্মি দিয়ে যারা এসেছিল, তারা পাকিস্তানের আর্মির এজেন্ট, আর্মির লোক, পাকিস্তানের সেনার লোক, তারা এসে প্ল্যান করে, এবং এখানে যে আছে না TRF, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, নাজায়েজ औलाद অফ লস্করে তৈবা, এগুলো একই। লস্করে তৈবার শ্যাডো সংগঠন, শ্যাডো অর্গানাইজেশন, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যাতে একই। সব তো পাকিস্তানের কোলে বসে, পাকিস্তান তো বাবা মা, এদের কোলে বসেই তো সব জন্ম নিচ্ছে এগুলো, আর সেগুলোকে আমরা বসে বসে দেখছি। আজ থেকে নয়, সেই 1965, 1946 কোথায় যাবে 1946? যার আসলে একটা জিনিস, একটা আমাদের সব কিছু জানতে গেলে ইতিহাস জানতে হবে। যে একটা দেশের জন্ম একটা নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা তাদের দেশের জন্ম চায়, তাদের দেশকে চায়, যে আমাদের দেশ, এবং যে দেশের প্রথম প্রধানমন্ত্রী, প্রথম প্রাইম মিনিস্টার শুধুমাত্র ধর্মের বেসে একটা দেশকে চায়। অবশ্যই নাম জানতে পারছো না, মোহাম্মদ আলী জিন্নাহ।
এবং সে কত রক্তের উপর দিয়ে দেশটাকে তৈরি করেছে, তারা আর কত ভালো হবে? তাদের কাছ থেকে আমরা কি এক্সপেক্টই বা কি করবো? আমরা তো অনেক বেশি এক্সপেক্ট করে ফেলছি তাদের কাছ থেকে। এটাই আমাদের প্রবলেম হচ্ছে, এটাই ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রবলেম একটাই, সেটা আমরা ওদের কাছ থেকে বেশি এক্সপেক্ট করে ফেলছি। তাও ওরা এতটা এক্সপেক্ট করার যোগ্য নয়। ওদের ম্যাপের যেরকম আকৃতি কুকুরের মতো, ওরাও ঠিক সেরকমই, তাই না? তো এদের কাছ থেকে এত কিছু এক্সপেক্ট করতে নেই, মানে ভালো কিছু এদের কাছ থেকে এক্সপেক্ট করাটাই ভুল। লাতো কি ভূত বাতোं में नहीं मानता है, মানতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে সবার, এটা আমাদের ভারতবর্ষের সবার প্রত্যেকের মানা উচিত যে এটা আমাদের। আর দেখো এখানে মানে ইন্টারনাল আরেকটা রিকোয়েস্ট আমার সবার কাছে থাকবে, ইন্টারনাল যেন কোনো রকমের কোনো প্রবলেম না হয়। আমরা ইন্টারনালি যেরকম আছি সেরকম ঠিকঠাক আছি, আমাদেরকে নষ্ট করা হচ্ছে, আমাদের ইন্টারনাল সিকিউরিটিটাকে ব্রিচ করার জন্য ইন্টারনাল আমরা হ্যাপি আছি, সেটাকে ভালো, সেটাকে দেখতে পাচ্ছে না বলে, সেটা সহ্য হচ্ছে না বলে আজকে এই ধরনের ইনসার্জেন্স। আজকে বাংলাদেশে, আজকে ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদের ঘটনা সেম। আমি কদিন আগেই মুর্শিদাবাদের ঘটনা যখন পড়ছিলাম, আমি তখন বুঝতে পারছিলাম, কিছুটা হয়তো আন্দাজ করতে পারছিলাম যে এই ঘটনাটা এখানেই থেমে থাকার নয়, এই ঘটনাটা আরও দূর এগোবে। আর মুর্শিদাবাদে যেটা প্ল্যান অ্যাটাক হয়েছে, মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে, সেটাও স্লিপার সেল বলো, পাকিস্তানের এজেন্ট বলো, বাংলাদেশি এজেন্ট বলো, তারা এসেই ঘটনাটা ঘটিয়েছে। এখানকার সরকার যতই না বলুক, যতই না কিছু করুক, যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, পুলিশ গোয়েন্দা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, কিন্তু হ্যাঁ, এটাও সেখানকারই একটা ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাও প্ল্যান্ড ওয়েতে চলেছে। এবং এরপরেই ওই ঘটনাটা, এরপরেই পেহেলগাঁওয়ের ঘটনাটা, দুটোর ভিতরে যথেষ্ট পরিমাণে লিঙ্ক রয়েছে এবং দুটো যথেষ্ট গুরুত্বপূর্ণ ঘটনা এখনকার সময়। আমার একটাই শুধু রিকোয়েস্ট, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত ভারতের যেখানে ইন্টারন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, যেখানে এখানে দাঁড়িয়ে অন্তত প্লিজ পলিটিক্সটা কেউ করবেন না। যারা পলিটিক্স করছেন, এই ভাবছেন পলিটিক্স করবো এই নিয়ে, তারা প্লিজ পলিটিক্সটা কেউ করবেন না। এবং আমাদের যে নেতা নেত্রী দল যারা রয়েছে, প্লিজ তারা সবাই মিলে এক হয়ে একটাই এখন উদ্দেশ্য হওয়া উচিত, সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের এই যে খেলা, আজকে পাকিস্তান অশান্ত করছে, এবং বাংলাদেশেরও নতুন যে সরকার, নতুন যে বাংলাদেশের প্রজন্ম, তারাও তো তার ওই সেই একই, তো কারো কিছু যায় আসে না। কিন্তু আমাদের ইন্টারনাল সিকিউরিটি, আমাদের দেশের লোক এতে মরছে কেন? এদের কোনো অকাত আছে? পাকিস্তান বাংলাদেশ, এদের কোনো অকাত আছে? ইন্টারন্যাশনাল এদের কোনো অকাত আছে? সারা জিডিপি, পাকিস্তান আর বাংলাদেশের জিডিপি মিলিয়ে যা আছে, দু দেশের জিডিপি মিলিয়ে যা হবে, আমাদের দেশের কয়েকজন বিজনেসম্যানের সম্পত্তি তার থেকে অনেক বেশি। কি অকাত আছে আমাদের? ইন্ডিয়ান আর্মি যদি লাইন দিয়ে বর্ডারে, পাকিস্তানের বর্ডারে দাঁড়িয়ে যায় না, পাকিস্তানের বর্ডারে ছায়া পড়বে, অন্ধকার পড়বে, সূর্যের আলো ঢুকবে না, এই তো এদের অকাত। তারা দাঁড়িয়ে আসিম মুনির ভাষণ দিচ্ছে যে, ঠিকঠাক এই ঘটনার এক সপ্তাহ আগের ঘটনা, দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে যে কাশ্মীর আমরা ছাড়বো না, আমাদের জাগলার ভেন, কাশ্মীর হচ্ছে আমাদের জাগলার ভেন, আমরা কাশ্মীরকে কোনোভাবেই ছাড়বো না, আমাদের যা খুশি হয়ে যাক না কেন। মুসা আরেকটা জঙ্গি, আসলে মুজাহিদিন, লস্করে তৈবা, এদের জায়গা কোথায়? এদের আসল জায়গা তো পাকিস্তানি তো এদের মেন বেস। ওই হয় না আমাদের যেমন আর্মি বেস, বিভিন্ন জায়গায় আর্মি বেস আছে, এদের মেন বেস তো পাকিস্তান। সারা পৃথিবীর লোক সেটা জানে, তাও কিছু বলে না। এদিকে আছে চায়না, আরেকজন সাপোর্ট করেই যাচ্ছে। তবুও তো ভাগ্য ভালো, আজকে আমাদের সঙ্গে প্রথম থেকেই ট্রাম্প দাঁড়িয়ে গেছে। প্রথমেই ট্রাম্প টুইট করেছে, চায়নাও কিছুটা হলেও প্রেশারাইজড হয়ে টুইট করেছে। রাশিয়া তো আমাদের বন্ধু চিরকালই ছিল, তারা তো আছেনই। এখন আমাদের উচিত, যেহেতু সবাই পাশে আছে ইন্টারন্যাশনাল জায়গায়, এদের ধুয়ে দেওয়া। FATF ব্ল্যাক লিস্টেড, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে ব্ল্যাক লিস্টেড হয়ে রয়েছে। এমন করে দেওয়া উচিত যাতে এই যে ভিক্ষার ঝুড়ি নিয়ে ঘুরে বেড়ায় না চারি দেশে, পাকিস্তান মাঝে মাঝে চায়নায় যায়, মাঝে মাঝে আমেরিকায়, মাঝে মাঝে ইউরোপিয়ান কান্ট্রিতে যায়, মজা কুছ আল্লাহকে নাম পে কুছ দিয়ে দে বাবা, এরকমই দশা করা উচিত। সব দিক কিছু করার দরকার নেই। ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া থেকে যা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যা যায় বাংলাদেশ আর পাকিস্তানে বন্ধ করে দাও, দেখি কি করে। ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট বন্ধ হয়ে যায়। যেগুলো মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জন্য আসে, তাহলে ওয়েস্ট বেঙ্গল কেন, সারা ভারতবর্ষে সাউথে যাও, ওয়েস্ট বেঙ্গলে যাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হসপিটালগুলো তো বাংলাদেশের লোকেদের ইয়েতে ভর্তি হয়ে গেছে।
আমি বলছি না, সাধারণ জনগণকে আমি একবারও বলছি না যে তাদের কোনো দোষ আছে, কিন্তু হচ্ছে তো, তাদের দেশের প্রধানরাই তো এগুলো করছে। তো তাদের দেশের প্রধানদের একটা করে শিক্ষা দেওয়া উচিত। তাদের দেশের সাধারণ লোক, আমরা তো সেই জন্য তাদের কিছু করছি না যে পাকিস্তানের সাধারণ লোক মারা যাবে, বাংলাদেশের সাধারণ লোক মারা যাবে। বাংলাদেশকে তো আমরাই বাঁচালাম, সেই বাংলাদেশ আজকে আমাদের পিছনে হুড়কো নিয়ে লেগে রয়েছে। বলে না, ভালো উপকার করতে নেই কারো। যে বাংলাদেশকে বাঁচালো, যে বাংলাদেশকে ইন্ডিয়া বাঁচালো, সেই বাংলাদেশ আজকে হুড়কো নিয়ে বসে রয়েছে। 1971 জ্বালা জানি, সে কি জ্বালা, সে জ্বালা সহ্য করতে হয়েছে আমাদেরকে, ঠিক আছে? যারা জ্বালা সহ্য করেনি তারা অনেকে অনেক কিছু বলবে, সে জ্বালা আমরা সহ্য করেছি। কত অত্যাচার, কত কিছু, সেগুলো আমরা দেখেছি, সেগুলো আমরা শুনেছি, দেখতে তো পারিনি, শুনেছি যে কি অত্যাচার, কত রকমভাবে অত্যাচার হয়েছে সেখানে। সেই একই কালপ্রিট পাকিস্তান, কালপ্রিট সব জায়গায় সেম, কালপ্রিট ইজ দ্য ওয়ান, অ্যান্ড দিস ইজ দ্য টাইম। এটাই সময়, ভ্যানিশ করে দাও, পুরো ওয়াশ আউট করে দাও। আর্মি বলে যেন ওখানে কিছু না থাকে, পুরো ওয়াশ আউট হয়ে যায়। তো আমাদের আর্মির সেই ক্যাপাসিটি আছে, উই নো বেটার, আমাদের আর্মির সেই ক্যাপাসিটি আছে। হ্যাঁ, অনেক রকমের পলিসি আছে, ওরাও নিউক্লিয়ার কান্ট্রি, ভয় তো থাকেই, কিন্তু কতদিন আর ভয় কতদিন? এই তো ভয়ে থাকতে থাকতেই তো নিষ্পাপ প্রাণ মরেই যাচ্ছে। আজকে এই ঘটনাটা নিয়ে এত উত্থাল হচ্ছে, জম্মু কাশ্মীর, মুর্শিদাবাদ, সব জায়গায় তো জ্বলছে। আজকে দুই একটা ঘটনা আমাদের সবার সামনে আসছে বলে আমরা জানতে পারছি, কত ঘটনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এই শুধুমাত্র এই দেশটার জন্য সারা ভারতবর্ষে কত জায়গায় কত রকমভাবে ঘটনা ঘটছে, কত লোক মারা যাচ্ছে, কত রকম কিছু হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। সেটা আমাদের বোঝা উচিত। এবার কত রকমের ইন্টারনাল টেনশন বাড়ছে এর জন্য, এবং এই সেই ইন্টারনাল টেনশনের জন্য আমাদের অর্থনীতি পিছিয়ে যাচ্ছে, আমরা সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি, শুধুমাত্র এই দুপাশে দুটো কালপ্রিট জন্মে গেছে। হ্যাঁ, ইন্ডিয়ান গভর্নমেন্টের স্টেপ, ফার্স্ট স্টেপ ফার্স্টেই আমরা করছি কি, সিসিএস এর যে মিটিং, সেই মিটিংয়ের ফার্স্ট স্টেপ আমরা কি নিচ্ছি না, ইন্দাস ওয়াটার ভ্যালি, ইন্দাস ওয়াটার ট্রিটি। এই ওয়াটার ট্রিটিটা কি? ইন্দাস ওয়াটার ট্রিটি, এই ওয়াটার ট্রিটিটা হয়েছিল 1960-তে। 1960-তে ওয়াটার ট্রিটি হয়েছিল। ওয়াটার ট্রিটিটার মেন উদ্দেশ্য ছিল ইন্টারন্যাশনাল ফ্রন্টেই ওয়াটার ট্রিটিটা হয়েছিল, ইন্টারন্যাশনাল সমঝোতায় হয়েছিল ওয়াটার ট্রিটি। ইন্দাস ওয়াটার ট্রিটি 1960 কি বল, এই ট্রিটিটার মেন কি ছিল? এখানে ছিল ভারতের নর্থে থেকে আমাদের নর্থ থেকে, যার মধ্যে পিওকে, এই পিওকেটা যে এখনো পর্যন্ত কেন পিওকে হয়ে রয়েছে, এটা তো আমার মাথায় ঢুকছে না। এখনো পর্যন্ত পিওকে কেন হয়ে রয়েছে? এটা নট পিওকে, পি জিনিসটাই তুলে দেওয়া উচিত। দিস ইজ কাশ্মীর, এবং কাশ্মীর ইন্ডিয়া, দ্যাটস ইট। এর বাইরে কিছু ঘটনা নেই। কাশ্মীর ইন্ডিয়া এবং পি কথাটা এখান থেকে পিওকে তুলে দেওয়া উচিত, এবং এই সবগুলোকে পুরোপুরি তুলে দেওয়া উচিত। বললাম না, যদি সাধারণ জনগণের কিছু না হতো তাহলে তো এই কান্ট্রিটাকেই পুরোপুরি, মানে ওদের যে ওই আর্মি চিফ আর আর্মিদেরকে নিয়ে অনেক কুচো কাটা করা, যে জঙ্গিগুলোকে নিয়ে বসিয়ে রেখেছে, ধরে কুচো কাটা করে দেওয়া উচিত ছিল ওখানে একটা সাধারণ মানুষদের জন্য শুধু। কিন্তু কি প্রবলেম, মানে ওই ইসরায়েল যেরকম গাজার উপর অ্যাটাক করছে, প্যালেস্তাইনের উপর অ্যাটাক করছে, সাধারণ মানুষজন মরছে, আমরা তো সেটা চাইছি না বলেই তো আজকে এত কিছু। তো এই ট্রিটিটার মেন জিনিস কি, এই এখানে যে কটা নদী আছে, এখান থেকে ইন্দাস বেরোচ্ছে, ইন্দাস, ঝেলাম, চেনাব, রাবি, ব্যাস, শতাদ্রু, এই তিনটের মধ্যে প্রথম তিনটেকে জল পাবে হচ্ছে পাকিস্তান, আর লাস্ট এই তিনটের জল আসবে হচ্ছে ইন্ডিয়াতে। মানে এই তিনটের উপরে কোনো রকমের রোক ইন্ডিয়া করতে পারবে না, মানে এখানে ধরো কোনো বাঁধ তৈরি করতে পারবে না বা কিছু করতে পারবে না, এটা হচ্ছে ট্রিটির মেন। আর এই তিনটের উপরে কোনো কিছু পাকিস্তানের লোকেরা এই তিনটের উপরে কোনো রকমের কিছু দেখাতে পারবে না। তো এই ট্রিটিটাকে তুলে নেওয়ার মানে কি, এখান থেকে জল বন্ধ করে দেবে। এখান থেকে জল বন্ধ হলো, পাকিস্তানের ম্যাক্সিমাম এগ্রিকালচার ইন্দাসের উপরে ডিপেন্ড করে রয়েছে। পুরো ইন্দাসটা পাকিস্তানের ভিতর দিয়ে আমাদের এখান থেকে জাস্ট শুধু শুরু হয়েছে, তারপরে পুরো পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে এখান থেকে গিয়ে মিলেছে আরব সাগরে। ইন্দাসের জল যদি বন্ধ হয়ে যায়, এগ্রিকালচার বন্ধ, খাওয়া বন্ধ। ফার্স্টে তো ভাতে মারো, তারপরে সব কিছু। ফার্স্টে আগে ভাতে মারো, ওদের অ্যাঙ্কারগুলো চেঁচায় না,
हम ये कर देंगे, हम वो कर देंगे, इंडिया में जाके वो कर देंगे, इंडिया को ये है होगा, इंडिया का वो। সালা প্রথমে মারো ভাতে, তারপরে তো হবে সব কিছু। প্রথমে গেল ট্রিটি বন্ধ করলো, তারপর পাকিস্তানিদের সার্কের নিয়ম অনুযায়ী পাকিস্তানিদের 7 রকম এক্সট্রা ভিসা দেওয়া হতো। ভিসা সার্কের যে কান্ট্রিগুলো রয়েছে না, সার্কের কান্ট্রি নিয়ে আমি পরে আলোচনা করবো, সার্কে কারা কারা রয়েছে। সার্কের যে কান্ট্রি, এখানে 7 রকমের স্পেশাল ভিসা দেওয়া হতো, এই ভিসাটাকে তুলে নেওয়া হতো। পাকিস্তানে যারা রয়েছে তাদেরকে বলা হয়েছে 1 মের মধ্যে, পাকিস্তানে যারা রয়েছে তাদেরকে বলা হয়েছে 1 মের মধ্যে ইন্ডিয়াতে চলে আসতে। পাকিস্তানি যারা লিগালভাবে ইন্ডিয়াতে রয়েছে তাদেরকে বলা হয়েছে 1 মের মধ্যেই পাকিস্তান ছেড়ে দিতে। তারপর হচ্ছে এমবাসিতে ইন্ডিয়ার যে এমবাসি পাকিস্তানে রয়েছে, চিফ কমিশনার, হাই কমিশনার তো বহুদিন আগেই চলে এসেছে, কিন্তু বাদবাকি যে অফিসিয়ালসরা রয়েছে তাদেরকে বলা হয়েছে ইমিডিয়েট বেসিসে তাদেরকে এখানে চলে আসে, ইন্ডিয়াতে চলে আসে। এবং ইন্ডিয়ার যে এমবাসি রয়েছে, পাকিস্তানের যে এমবাসি ইন্ডিয়াতে রয়েছে, তাদের মেম্বারশিপ 55 থেকে করে দেওয়া হয়েছে 30, মানে কমিয়ে আনা হচ্ছে। এই হচ্ছে আমাদের সিসিএস এর মিটিং। এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 1 মে বুঝে যাও, 1 মে ইজ দ্য টার্গেট ডে। তারপরে তো ধোবো, এবং এমন ধোয়া দেবো মনে রাখবে। এবং এটা করা উচিত যদি হয়, যদি এটাই ইন্ডিয়ান গভর্নমেন্টের মানসা হয়, যদি এটাই ইন্ডিয়ান গভর্নমেন্ট মনে করে থাকে, তাহলে দি বেস্ট। আর যদি না হয়, যদি অন্যরকম কিছু হবে, তাহলে আর কিছু বলার নেই। 1 মেটা টার্গেট। ওই যে 1946-এ ডিরেক্ট অ্যাকশন ডে করেছিল না জিন্নাহ, ডিরেক্ট অ্যাকশন ডে, ওই সেই ডিরেক্ট অ্যাকশন ডে এদেরকে বোঝাতে হবে যে ডিরেক্ট অ্যাকশন ডে আবারও হবে, ডিরেক্ট অ্যাকশন ডে আবারও করা হবে। এবং সেই ডিরেক্ট অ্যাকশন ডেতে পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে দাও, পাকিস্তান আর্মিকে মুছে দাও, পুরো ওয়াইপ আউট করে দাও। কোথা থেকে আসে এত শক্তি, কোথা থেকে আসে এত ক্ষমতা, কোথা থেকে আসে কি, সেটা বোঝা যাবে। সেকেন্ড, স্ট্র্যাটেজিক্যালি যদি দেখি, হ্যাঁ স্ট্র্যাটেজিক্যালি তারা নিউক্লিয়ার ওয়েপন কান্ট্রি। এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় ভয়, যেটা সব থেকে বড় ভয়, নিউক্লিয়ার ওপেন কান্ট্রি তারা, পাকিস্তান। কারণ ওদের তো ঠিক নেই, ওদের তো না নিজের দেশের লোকেদের, সাধারণ জনগণের ধ্যান আছে, আর বাইরের দেশে তো ছেড়েই দাও। ওদের তো নিজের দেশের লোককেই খেতে দিতে পারে না। 2.5% জিডিপি যে দেশের লোকেরা না খেতে পেয়ে রাস্তায় মরে যাচ্ছে, যে দেশে বালুচিস্তান ইস্যু এমন একটা, মানে বালুচিস্তান যদি পাকিস্তানের টোটাল জায়গা থেকে যদি অর্ধেক কেটে নেওয়া হয়, তাহলে বালুচিস্তান মানে হচ্ছে পাকিস্তানের অর্ধেক, যদি কেটে নেওয়া হয় তাহলে বালুচিস্তান বেরিয়ে যাবে। সে বালুচিস্তানের জন্য, পাকিস্তানের থেকে বেরোনোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাহলে থাকলেও আর এইটুকু লোকের খাওয়া দিতে পারে না, তারা দুবেলা পেট ভরে খেতে দিতে পারে না। বাংলাদেশেরও তো সেই একই অবস্থা। তাহলে সেই দেশ আজকে দাঁড়িয়ে আমাদের সঙ্গে ডাইরেক্ট ওয়ার করার চেষ্টা চালাচ্ছে। এই যে ঘটনাটা, এটা তো তাই, এই যে ঘটনাটা তাই, ডাইরেক্ট বেছে বেছে হিন্দুকে মারা, আর গিয়ে বলা যে মোদিকে গিয়ে বলো, মোদিকে যাকে বল না, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এটাই যে তারা ডিরেক্ট ওয়ার চাইছে। তো আমাদেরও তাই করা উচিত, আমাদেরকে তাই করা উচিত না, আমাদেরও তাই করা উচিত। তো যদি এই ডেটটা যদি আমরা ফাইনালি ধরি 1 মে, তাহলে মে মাসে হয়তো একটা কিছু আমরা দেখতে চলেছি। এর মধ্যে কি ঘটনা, তার মধ্যে কি ঘটনা, তার মধ্যেও এটাই ঘটনা। 22 তারিখের ঘটনা, 23 তারিখ সকালবেলা কিছু জঙ্গি আরো ঢুকছিল, ইনসার্জেন্স আরো চলছিল, মানে ইনসার্জেন্স চলেই যাচ্ছে, ওরা পাঠিয়েই যাচ্ছে। এখন রিকভারি দিতে হবে না, আরো জঙ্গি পাঠিয়ে আরো রিকভারি দিতে হবে। টিআরএফ কে বাঁচাতে হবে, তাই না? আর যারা এখানে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর বা সারা দেশ জুড়ে যে গদ্দারগুলো রয়েছে, এই যে ব্রিটিশ আমল থেকে গদ্দার, তো ভারতবর্ষে গদ্দারের অভাব নেই। সিরাজদৌলার আমল থেকে ভারতবর্ষে গদ্দার রয়েছে, মীর জাফরের মতন গদ্দার এখনো পর্যন্ত ইন্ডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। সেই গদ্দারগুলোর কি হবে? খুঁজে প্রত্যেকটাকে খুঁজে রাস্তায় দাঁড় করে, যে বললাম না, এদের একটাই শাস্তি, পাকিস্তানের বর্ডারে নিয়ে যাও, পাকিস্তানের বর্ডারে নিয়ে গিয়ে উপরে গিয়ে টাঙিয়ে হাত পা বেঁধে টাঙিয়ে রাখো, আর পায়ের থেকে আস্তে আস্তে গুলি করা শুরু করো, আর নাহলে এক একটা পার্ট কাটতে শুরু করো। এই হচ্ছে এদের শাস্তি হওয়া উচিত। তাহলে পাকিস্তানের যে আর্মি চিফ মুনির বুঝবে যে শাস্তি এরকমই হয়, এদেরকে এরকমভাবেই মারা উচিত। প্রত্যেকটা জঙ্গি যারা এর সাথ দিয়েছে, যারা এর সঙ্গে জড়িত রয়েছে, প্রত্যেকটাকে ঠিক এই রকমভাবেই মারা উচিত। প্রত্যেকটাকে এরকমভাবে পাকিস্তানের সামনে মারা উচিত, পাকিস্তানের আর্মি জেনারেল আর্মিদের সামনে দাঁড় করিয়ে এরকমভাবে মারা উচিত। এবং তার এরপরে নেক্সট কি হবে বললাম না, কয়েকটা জিনিস আছে, সেই কয়েকটা জিনিস এক্সপোর্ট বন্ধ করে দেওয়া,
এটা তো করা যেতেই পারে। অবশ্য কিছু বহুদিন ধরে আমাদের সঙ্গে ওদের এক্সপোর্ট। ও আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমার এই পয়েন্টের মধ্যে বলা হয়নি, সেটা হচ্ছে ওয়াঘা, আটাই ওয়াঘা বর্ডার ক্লোজ হতে চলেছে এবং সেটারও ডেট 1 মে, এবং সেই ডেটের আগে সেই ডেটে ওয়াঘা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে পাকিস্তানের সঙ্গে কোনো রকমের কোনো সমঝোতা, কোনো রকমের কোনো ট্রিটি, কোনো রকমের কোনো পিস, কোনো কথাবার্তা, কিছু না। কথা একটাই শুধু, ওরা যেরকম একটাই ভাষা বোঝে, বন্দুকের ভাষা, বন্দুক ছাড়া ওরা কিছু বোঝে না। আজকে 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 ভাবুন তো, আজকে যে বাচ্চাটা তার বাবাকে হারিয়েছে, যে তার স্বামীকে হারিয়েছে, যিনি তার স্বামীকে হারিয়েছে, তাদের মনের অবস্থাটা কি আজকে? শুধু এটা এখানে নয়, মুর্শিদাবাদে, ওয়েস্ট বেঙ্গল এখনও জ্বলছে। এখনও হিন্দুরা দলে দলে আশ্রয় নিয়েছে সেই কোনো স্কুলে, কোনো রিহ্যাব সেন্টারে, কোনো রিহ্যাবিলিটেশন। তারা এরকম করেই যাবে, আর আমরা দেখেই যাব। শুধু ইন্টারনাল কমিউনালিজম দোহাই দিয়ে, ইন্টারনাল কমিউনালিজম আমরা ঠিক আছি, আমাদের ইন্টারনাল কমিউনালিজমের কোনো প্রবলেম হবে না। এখানে যারা যে মুসলিমরা ভারতবাসী বলে নিজেদেরকে মনে করে, তারা কেউ একে সাপোর্টও করে না, এর সঙ্গে কেউ নেই। যারা রয়েছে তারা গাদ্দার, তারা পাকিস্তানি। যারা একে সাপোর্ট করে তাদেরকে ধরে নিতে হবে, তারা ইন্ডিয়ান সিটিজেনশিপে থাকে, তারা পাকিস্তানি, তাদেরকে ধরে নিতে হবে এবং তাদেরকে সেম সাজা দিতে হবে। তাদেরকে বের করে আনা উচিত, তাদেরকে বের করে, সবাইকে না, মাস নয়, সবাই করে। একটা কমিউনিটি সবাই করে খারাপ হতে পারে, সবাই তো খারাপ নয়। একটা কমিউনিটিকে কোনোদিন আমরা এভাবে দোষ দিতে পারি না। সেই জন্যই তো আমাদের কান্ট্রি ওদের কান্ট্রির মতো, ওই যে জিন্নার মতো কান্ট্রি, জিন্না যখন কান্ট্রি পাকিস্তান তৈরি করেছিল, তখন ওরা ওই রকমভাবেই তো তৈরি করেছিল। আর আমরা আমাদের সংবিধান মনে তো আমরা ভালোভাবে তৈরি করেছিলাম, তার কারণ আমরা সভ্য লোক, ওগুলো তো অসভ্য জানোয়ার ওগুলো। তা ওরা ওদের মতো কান্ট্রি তৈরি করেছে, আমরা আমাদের মতো কান্ট্রি তৈরি করেছি। তা আমাদের মতো কান্ট্রিতে আমরা তো পিসফুলি রয়েছি, সবাইকে নিয়েই রয়েছি, সবাইকে নিয়ে থাকবো আমরা। যেগুলো ক্রিমিনাল তাদেরকে প্রত্যেকটাকে বের করে নিয়ে আসা উচিত, এবং এদেরকে যারা সাপোর্ট করছে, সে যে লেভেলেরই হোক না কেন, সে নেতা হোক, মন্ত্রী হোক, সাধারণ মানুষ হোক, কি কোন পদে থাকুক দেখার দরকার নেই, প্রত্যেকটাকে ঘরের থেকে বের করে নিয়ে এসে সেম সাজা দেওয়া হোক, যেরকম সাজা দেওয়া তাদেরকে উচিত। এখনো ইন্ডিয়ান গভর্নমেন্টকে নিয়ে ভাবতে হবে। আর হ্যাঁ, ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সকে আরও সজাগ থাকতে হবে। আমি জানি আমাদের সিকিউরিটি ফোর্স খুব ভালো, কিন্তু এদেরকে আরও সচেতন, আরও ব্যাপকভাবে কাজ চালাতে হবে। থ্যাংক ইউ।